প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক তুগলহাটি রাজবাড়ি। রাজা হরনাথ রায় চৌধুরী রাজস্ব হিসেবে নবাবদের কই মাছ দিতেন, যা বিশ্ব রেকর্ড হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পায়। শুধু তাই নয়, এই রাজ্যের ইতিহাস, রাজার স্বভাব চরিত্র সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। রাজার চরিত্র ছিল এমন, সুন্দরী মেয়ে যদি কারো ঘরে থাকতো, তারে বলা হতো, আপনার মেয়ে আমার কাছে 2 দিন থাকলে সমস্যা কি, আমি তো রাজা। এত ক্ষমতাবান রাজার রাজ্য এখন যেন ভূতেরও বাড়িতে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে জানবো এই রাজ্যের ইতিহাস এবং বর্তমান অবস্থা। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নওগাঁ জেলার প্রায় 200 বছরেরও পুরনো দুবলহাটি রাজবাড়ি। এত সুন্দর রাজবাড়ি চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিহাসের সব রাজাই যে দিনাজপুরের মহারাজা প্রাণনাথের মতো উদার মনের ছিলেন, ব্যাপারটা কিন্তু এমন না। কিছু রাজা ছিল ব্যতিক্রম। প্রজাদের দুঃখ কষ্টর মাঝেই তারা যেন শান্তি খুঁজে পেতেন। আজকে এমনই এক রাজার রাজ্য দেখতে এসেছি আমরা, যে রাজার অত্যাচারে একসময় রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এমনকি এই রাজার পুরো রাজ্যর মধ্যে কারো ঘরে যদি সুন্দরী মেয়ে কিংবা বউ থাকতো, তাদের সাথে এই রাজা যে কী ব্যবহার করত তার মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়, এমনটাই জানা গিয়েছে। একে একে সব কিছুই জানার চেষ্টা করব আমরা। চলুন দেখা যাক বিশাল এই রাজ্যের বর্তমান অবস্থা। বিশাল জায়গা জুড়ে এই রাজবাড়ির বিস্তার। অনেকগুলো প্রাসাদ রয়েছে, যা বাইরে থেকে বোঝা যায় না। কোনোটা 2 তলা, কোনোটা 3 তলা, কোনোটা 4 তলা, এর অধিকও থাকতে পারে, যা হয়তোবা ধসে পড়েছে। এই রাজবাড়িতে 300টি কক্ষ ও 7টি আঙিনা ছিল। একটি গোল্ডের, একটি সিলভার আর একটি আইভরির তৈরি সিংহাসন ছিল, যা ব্রিটিশরা নিয়ে যায়। এখন এই জনশূন্য, জনাজীর্ণ এই রাজবাড়িটি শুধুই খাখা করছে। দেখে মনে হচ্ছে এটা তো রাজবাড়ি না, আস্তা একটা রাজবাড়ির কঙ্কাল দাঁড়িয়ে আছে। অথচ একসময় এই রাজপ্রাসাদে কত মানুষ বসবাস করত। রাজা রবনাথ রায়ের কোনো ছেলে সন্তান না থাকায় হরনাথ রায়কে এই রাজ্যের দায়িত্ব দেন। রাজা হরনাথ রায় চৌধুরী এই প্রাসাদের দায়িত্ব পাওয়ার পরপরই অনেক উন্নতি করেন। 5 একর জায়গা জুড়ে প্রাসাদ নির্মাণ, দিঘি, মন্দির নির্মাণ, স্কুল নির্মাণ করেন, দাতব্য চিকিৎসাশালা সহ 16 চাকার রথ তৈরি করেন। এখনও রাজা হরনাথ রায় উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে। 1950 সালে জমিদারি কোটা বিলুপ্ত হলে রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। তারা চলে যাওয়ার পর পরগাছায় ও লতাপাতায় আঁকড়ে ধরে পুরো প্রাসাদ দখল করেছে। ভবনের প্রায় সব সৌন্দর্য স্টাইল ক্ষয়ে পড়ে লাল ইট বেরিয়ে পড়েছে। এতে করে ঐতিহ্য চিহ্ন বহন করে চলেছে এই রাজবাড়িটি। যে সকল বন্ধুরা পুরাতন ক্ষয়ে পড়া স্থাপনা দেখতে ভালোবাসেন, ইতিহাস জানতে ভালোবাসেন, তারা চাইলে নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়িটি ঘুরে যেতে পারেন। এবং যে সকল বন্ধুরা ছবি উঠতে কিংবা ভিডিও করতে বা ছবি আঁকতে ভালোবাসেন, তারাও চাইলে আসতে পারেন এই রাজবাড়িটিতে। জানা গেছে রাজা হরনাথ রায় চৌধুরী ভারতে চলে যাওয়ার পর পুরো রাজবাড়ির 300 কক্ষের জানালা দরজা থেকে শুরু করে সব কিছুই লুটপাট করা হয়েছে। আসলে দুঃখের বিষয় এটা দেখে যে এত বড় রাজবাড়ির একটা জানালা দরজাও অবশিষ্ট রাখা হয়নি। দেখে মনে হচ্ছে বাড়ি তো নয়, বাড়ির রাস্তায় একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। যখন তখন ধসে পড়তে পারে এই রাজবাড়িটি, মুছে যেতে পারে অবহেলিত এই রাজবাড়ির ইতিহাস। জানা গেছে সরকারও এই বাড়িটিতে নজর দিতে পারছে না, কারণ পুরো বাড়িটি মালিকানা। আরও জানা গেছে রাজার বংশধর 3 জন মানুষ এখনও নওগাঁতে বসবাস করছে। বাড়িটির বর্তমানে এমন হাল হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় ভূমিকম্প বা যে কোনো সময়ে ধসে পড়তে পারে এত সুন্দর রাজবাড়িটি। আসলে আপনাদেরকে আমি দেখাতে পারছি না রাজবাড়িটা আসলে কত বড়। আসলে রাজবাড়িটি এত জায়গা জুড়ে বিস্তৃত যে ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব না, কারণ এত বড়, এত সুন্দর জায়গা, এত গোপনীয় জায়গা, যা ভিডিওতে দেখে শেষ করা যাবে না। সেই সময়ের 300টি রুম, এক একটা রুম যে কত বড় আর তার যে জানালা দরজা কতগুলো করে থাকতে পারে একটা করে রুমের, তা ভিডিওতে দেখানো সম্ভব না। প্রতিদিনই যে কত কত দর্শনারী আসে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তা হিসেবের বাহিরে। জানা গেছে রাজা ছিলেন ভীষণ অত্যাচারী। রাজার অত্যাচার ছিল এমন যে কোনো প্রজা রাজার সামন দিয়ে জুতা পরে কিংবা ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। রাজা বলতেন, জুতা পায়ে দেব আমি, ছাতা মাথায় দেব আমি, তোরা তো প্রজা। আর রাজার স্বভাব চরিত্র সম্পর্কে জানলে আপনার চোখ
কপালে উঠতে বাধ্য। রাজার চরিত্র ছিল এমন, সুন্দরী মেয়ে যদি কারো ঘরে থাকতো তারে বলা হতো, আপনার মেয়ে আমার কাছে 2 দিন থাকলে সমস্যা কি, আমি তো রাজা। এমন অত্যাচারী ক্ষমতাবান রাজার রাজ্য ধসে ক্ষয়ে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। এটা ছিল রাজার হাওয়াখানা, যার বর্তমান অবস্থা দেখলে বুক কেঁপে ওঠে। দিনের ঝকঝকে আলোতেও এর ভিতরে যেন রাতের অন্ধকার নেমে থাকে। ভুতুড়ো বাড়ির মতো অবস্থা, ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে। লাইট ছাড়া যেন পাড়ি দেওয়াই অসম্ভব। যেখানে রাজা অবসর সময় বসতেন, চারপাশ পর্যবেক্ষণ করতেন, যেখানে বসে রাজা হাওয়া খেতেন, বিশ্রাম নিতেন, পুরো রাজ্য দেখতেন, বর্তমান সময়ে এটি মানুষ বানিয়েছে মাদক সেবনের আস্তানা। রাজবাড়িতে চুরি ও লুটপাট হয়েছিল বুঝলাম, কিন্তু মানুষ কতটা খারাপ হলে দেয়ালের ইট পর্যন্ত খুলে নিয়ে যেতে পারে তা হয়তো বা দুবলহাটির এই রাজবাড়িতে না আসলে বুঝতেই পারতাম না। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। বর্তমান সময়ে এসেও চুরি যেন থেমে নেই। একদিকে চুরি আর একদিকে জনশূন্যতার কারণে একটু একটু করে ধসে পড়ছে অবহেলিত এই রাজবাড়িটি। ক্ষতবিক্ষত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদগুলো, ধুরমুর করে পড়ে যাওয়ার অপেক্ষায়। এত বড় রাজবাড়ি, এতগুলো ভবন, কি দারুণ অবহেলায় ভুগছে। দেখেই কষ্ট লাগলো, যেন বাড়ি তো নয়, বাড়ির আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। যে রাজবাড়িতে আগে লোকের লোকারণ ছিল, সেই রাজবাড়ি আজ কালের পরিবর্তে জনশূন্যতায় ভুগছে। চলুন এবার এই রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যাক। 1793 সালে রাজা কৃষ্ণনাথ 14,495 টাকা দিয়ে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে পত্তক নিয়ে এই রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় পরবর্তীতে 1853 সালে রাজত্বভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। রাজা হরনাথের আমলেই দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। তিনি দুবলহাটির রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি ও নাট্যশালা নির্মাণ করেন এবং সাধারণ প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য কয়েকটি পুকুর খোদাই করেন। এই রাজপ্রাসাদে ছিল রাজরাজেশ্বরী মন্দির, যেখানে জ্বালানো হতো সন্ধ্যা প্রদীপ। প্রতি সন্ধ্যায় শোনা যেত শঙ্খের ধ্বনি। কালের পরিবর্তে সেসবের আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। জনশূন্যতায় যেন শ্মশানে পরিণত হয়েছে এই রাজবাড়িটি। 1793 সালে কৃষ্ণনাথ জমিদারি শুরু করলেও তার বহুদিন আগে থেকেই নাকি দুবলহাটি রাজ্যের অস্তিত্ব ছিল। স্থানীয় ইতিহাসকদের মতে কয়েকশো বছর আগে ভারতের উত্তরপ্রদেশ থেকে জগৎরাম নামে এক গুড় ব্যবসায়ী ব্যবসা করতে আসতেন। তিনি দুবলহাটির কজরা নদীতে তার বজরা ফেলে বিশ্রাম নিতেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন দশভুজা রাজেশ্বরী দেবীকে। দেবী তাকে বলেন জলের নিচে তার একটি মূর্তি আছে, মূর্তিটি তুলে প্রতিষ্ঠা করলে জগৎরামের উন্নতি হবে। এরপর জগৎরাম দুর্গার অষ্টধাতুর তৈরি একটি মূর্তি জল থেকে তুলে প্রতিষ্ঠা করেন এবং ব্যবসায়ীটার ব্যাপক উন্নতি হয়। পরে এখানে জঙ্গল পরিষ্কার করে জমিদারি পত্তন করেন তিনি। জগৎরামের পরে 44 পুরুষের ইতিহাস পরে খুব একটা পাওয়া যায় না। শেষ জমিদার হরনাথ রায় পর্যন্ত 53 জন জমিদারি পালন করে এই বংশের। দুবলহাটির রাজা ও রাজত্ব নিয়ে মজার একটি গল্প আছে। একসময় দুবলহাটির রাজা ও রাজ্যের প্রভাব ও প্রতিবুদ্ধির কথা জানতে পারে দিল্লির সম্রাট এবং তার নির্দেশে এরপর মুর্শিদাবাদের নবাব এ রাজাকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেন তার এত প্রভাব প্রতিবুদ্ধি ও সম্পদ থাকা সত্ত্বেও তারপরেও তিনি কেন কর দেন না। তখন এখানকার রাজা বলেন তার এখানে অনেকগুলো বিল রয়েছে, এই জন্য তিনি টাকা দিতে পারেন না। তিনি বলেন বিলগুলোতে ধান ফসল উৎপাদন না হয়ে অনেকগুলো কই মাছ উৎপাদন হয়। তিনি বললেন বছর বছর কর হিসেবে কই মাছ দিতে আমি রাজি আছি। তখন মুর্শিদাবাদের নবাব বলেন তাকে প্রতি বছর 22 কাউন করে কই মাছ দিতে হবে। 1 কাউন সমান 128টি, 22 কাউন মানে 2816টি মাছ যেন তাকে দেওয়া হয়। কর হিসেবে কই মাছ দেওয়ার ঘটনাটি গিনেস বুকে রেকর্ড হিসেবে রয়েছে। এমন জানা অজানা তথ্য জানতে অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।